৪৮টি পর্যটন কেন্দ্র জনসাধারণের জন্য বন্ধ ঘোষণা। নির্বাচনের আগের সময়টা কঠিন, পুলিশকে সজাগ থাকতে হবে বললেন প্রধান উপদেষ্টা। এবং শেষ সেশনে ব্যাটিং ধস, লিড নিয়েও অস্বস্তিতে বাংলাদেশ। মাত্র এক সপ্তাহ আগেও পর্যটনের লোকারণ্য ছিল পেহেলগাম শহরসহ পুরো কাশ্মীরে। মিনি সুইজারল্যান্ড খ্যাত পেহেলগামের বৈশারণের তৃণভূমিতে বন্দুকধারীর হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার কাশ্মীরের নিরাপত্তা নিয়ে তৈরি হচ্ছে উদ্বেগ। এবার জম্মু ও কাশ্মীর অঞ্চলের ৮৭টি পর্যটন কেন্দ্রের মধ্যে ৪৮টি জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়ার এবং বাকিগুলোতে নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে এসব কেন্দ্র বন্ধ থাকবে। একটি সরকারি নির্দেশে এমন তথ্য জানানো হয়। বুদগামের দুধপত্রী এবং অনন্তনাগের ভেরিনাগের মতো বেশ কয়েকটি পর্যটনের স্থানও পর্যটকদের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলায় আরও ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। সর্বশেষ সোমবার ২৪ ঘন্টায় নিহতের এ সংখ্যা জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে নিহতের ফলে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যায় মৃতের সংখ্যা ৫২,৩১৪ জনে দাঁড়িয়েছে। এক বিবৃতিতে আরও জানানো হয়, ওই ২৪ ঘন্টায় ১৫৩ জন আহত ব্যক্তিকে হাসপাতালে স্থানান্তর করা হয়, যার ফলে ইসরায়েলি হামলায় আহতদের সংখ্যা ১,১৭,৭৯২ জনে দাঁড়ায়। তবে আরও অনেককে হাসপাতালে আনা সম্ভব হয়নি, তাই প্রকৃত সংখ্যা অজানা। মন্ত্রণালয় বলেছে, অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। ইসরায়েলি বাহিনী এলাকায় ঘিরে রেখেছে। চীনের রিয়াওনিং প্রদেশের উত্তর পূর্বাঞ্চলের লিয়াওয়াংয়ের একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ২২ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ৩ জন। মঙ্গলবার এ ঘটনা ঘটে। স্থানীয় সময় দুপুর ১২টা২৫ দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রেস্টুরেন্টের অগ্নিকাণ্ডকে গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি স্থানীয় কর্তৃপক্ষকে এ ঘটনার কারণ খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। যারা এর পেছনে দায়ী তাদেরকে শাস্তির আওতায় আনতে বলা হয়েছে। গত বছর চীনে একটি আবাসিক এলাকায় গ্যাস লিকেজের কারণে ২টি বিস্ফোরণের ঘটনা ঘটে। গত বছর চীনে একটি আবাসিক এলাকায় গ্যাস লিকেজের কারণে ২টি বিস্ফোরণের ঘটনা ঘটে। সুষ্ঠু নির্বাচন অত্যন্ত জরুরি উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচনের আগের সময়টা অনেকটা কঠিন, তাই পুলিশকে সজাগ থাকতে হবে, পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল করতে না পারে। মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, বিগত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল। অবৈধ আদেশ পালন করতে গিয়ে পুলিশ বাহিনী জনরোষের শিকার হয়, যার কারণে অনেক সৎ অফিসারকেও মাশুল দিতে হয়েছে। দেশের আইনশৃঙ্খলা এখন অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, স্বৈরাচার পতনের পর পুলিশ বাহিনী ভেঙে পড়েছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোট গ্রহণের ছোট পরিসরে হলেও পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিংয়ের যে কোনো পদ্ধতি চালু করার বিষয়ে উদ্যোগী বর্তমান নির্বাচন কমিশন। এক্ষেত্রে রাজনৈতিক দলসহ সব অংশীজনের সমর্থন চেয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, দলগুলোর সমর্থন না পেলে ইসি সব ধরনের উদ্যোগ নিষ্ফল হবে। মঙ্গলবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অংশীজনের সঙ্গে আয়োজিত সেমিনারের উদ্বোধনী বক্তব্যে কথা বলেন তিনি। এ সেমিনারে বিএনপি, জামায়াত, এনসিপি সহ অন্তত ২১টি দলের প্রতিনিধি সেমিনারে অংশ নিয়েছেন। সেমিনারে সিইসি বলেন, আপনাদের উপস্থিতিতে আমরা মনে করি নির্বাচন কমিশনের সব ধরনের কাজে আপনাদের সমর্থনের পরিচয়। সাংবাদিকদের নিরাপত্তায় সহায়তার পাশাপাশি দীর্ঘমেয়াদী ও টেকসই একটি আইনি সহায়তা কাঠামো গড়ে তোলার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। এজন্য প্রয়োজন রাষ্ট্রীয় অঙ্গীকার, কার্যকর আইন এবং সাংবাদিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করেছেন তারা। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সমষ্টির আয়োজনে ও ইউনেস্কো গ্লোবাল মিডিয়া ডিফেন্স ফান্ড সহায়তায় আয়োজিত সংলাপে এসব কথা বলেন তারা। সংলাপের মূল উদ্দেশ্য ছিল সাংবাদিকদের জন্য একটি কার্যকর ও প্রাতিষ্ঠানিক আইনি সহায়তা ব্যবস্থা গড়ে তোলা। সংলাপে অংশ নিয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, সাংবাদিকদের জন্য নিরাপদ ও স্বাধীন পরিবেশ তৈরি এখন সময়ের দাবি। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ১১৮ রান যোগ করেন এনামুল হক বিজয় ও সাদমান ইসলাম।
এনামুল আউট হলেও এক প্রান্ত আগলে রেখে সেঞ্চুরি করেন সাদমান। এরপর মুমিনুল হক, শান্ত, মুশফিকুর রহিমরা ভালোই ব্যাট করছিলেন। তাদের ব্যাটে লিডও পেয়ে যায় টাইগাররা। তবে শেষ সেশনে যেন চেনা রূপে ফিরে যায় স্বাগতিকরা। সর্বশেষ 20 রান তুলতেই তারা 4 উইকেট হারিয়েছে। দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ 7 উইকেটে 291। জিম্বাবুয়ের বিপক্ষে তাদের লিড দাঁড়ালো 64 রানের। মেহেদী হাসান মিরাজ 16 ও তাইজুল ইসলাম 5 রানে অপরাজিত। অথচ শুরুটা কি দুর্দান্ত হয়েছিল বাংলাদেশের। রাসূল আল্লাহর এক সাহাবী ও তার স্ত্রীর কার্যকলাপে হেসেছিলেন স্বয়ং আল্লাহ। শুধু তাই নয়, নাজিল করেছেন পবিত্র কুরআনের একটি আয়াত। কি এমন করেছিলেন তারা যা দেখে হেসেছিলেন স্বয়ং আল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানদারির উজ্জ্বল দৃষ্টান্ত। নবী হওয়ার আগে থেকেই তিনি অতিথি সেবায় সচেষ্ট ছিলেন। সাহাবীরাও নবীজির সেই শিক্ষা ভালোভাবে ধারণ করেছিলেন। হাদিসে এমন একটি ঘটনা উল্লেখ রয়েছে যেখানে সাহাবীর মেহমানদারি দেখে স্বয়ং আল্লাহ তাআলা হেসেছেন, অর্থাৎ সন্তুষ্টি প্রকাশ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, জনৈক ক্ষুধার্ত ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এলে তিনি খাদ্যদ্রব্য কিছু আছে কিনা তা জানার জন্য তার স্ত্রীদের কাছে লোক পাঠান। তারা জানান, আমাদের কাছে পানি ছাড়া অন্য কিছুই নেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কে আছে যে এই ক্ষুধার্ত ব্যক্তিকে মেহমান হিসেবে নিয়ে নিজের সঙ্গে খাওয়াতে পারো? তখন জনৈক আনসারী সাহাবী বলেন, আমি পারবো। এ বলে তিনি মেহমানকে নিয়ে বাড়িতে চলে যান এবং স্ত্রীকে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমানের সম্মান করো। স্ত্রী বললেন, বাচ্চাদের আহার ছাড়া ঘরে অন্য কিছু নেই। আনসারী বলেন, তুমি আহার প্রস্তুত করো এবং বাতি জ্বালাও এবং বাচ্চারা খাবার চাইলে তাদের ঘুম পাড়িয়ে দাও। স্বামীর কথা মতো সে বাতি জ্বালালো, বাচ্চাদের ঘুম পাড়ালো এবং সামান্য খাবার যা তৈরি ছিল তা উপস্থিত করলো। তারপর মেহমান সহ খেতে বসলেন। বাতি ঠিক করার বাহানা করে স্ত্রী উঠে গিয়ে বাতিটি নিভিয়ে দিলেন। তারপর তারা স্বামী স্ত্রী উভয়ই অন্ধকারের মধ্যে আহার করার মতো শব্দ করতে লাগলেন এবং মেহমানকে বোঝাতে লাগলেন যে তারাও সঙ্গে খাচ্ছেন। তারা উভয়ই সারা রাত অভুক্ত অবস্থায় কাটালেন। ভোরে যখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যান, তখন তাকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তোমাদের গত রাতের কার্যকলাপ দেখে হেসে দিয়েছেন, খুশি হয়েছেন এবং একটি আয়াত নাজিল করেছেন। আনসারদের অন্যতম গুণ হলো তারা অভাবগ্রস্ত হওয়া সত্ত্বেও নিজেদের উপর অন্যদের অগ্রাধিকার দিয়ে থাকে। আর যাদের অন্তরের কার্পণ্য থেকে মুক্ত রাখা হয়েছে তারাই সফল। আল্লাহ তাআলা এমন মেহমানদারির গুণ আমাদের সবাইকে দান করুন। চ্যানেল 52 নিউজ ডেস্ক। আপনিও হতে পারেন সঙ্গীত শিল্পী মিলার যোগ্য পাত্র। তাতে আপনাকে যেমন হতে হবে মিলা যেমনটা চান, যেমন গুড লুকিং, হ্যান্ডসাম, দায়িত্বশীল, পশু পাখির জন্য মায়া থাকতে হবে এবং বন্ধুর মতো হতে হবে। তাকে বুঝতে হবে। তবে টাকাওয়ালা জামাই চান না মিলা, তাহলে বায়োডাটা পাঠাতে পারেন গায়িকাকে। দীর্ঘদিন ধরেই একক জীবন কাটাচ্ছেন রক তারকা সঙ্গীত শিল্পী মিলা ইসলাম, কিন্তু বিয়ের জন্য ছেলে খুঁজে পাচ্ছেন না তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তি জীবন ও বিয়ে নিয়ে কথা বলার সময় এমনটাই জানিয়েছেন এই তারকা। মিলা ইসলাম বলেন, অনেকদিন ধরেই অপেক্ষা করছি, আমাকে কেউ কেন জিজ্ঞাসা করছে না আপনার কি প্রেম হয়েছে, কখন বিয়ে করছেন, আপনি কি করছেন এখন, কখন বিয়ে হবে আপনার। বেসিক্যালি প্রবলেম ইজ আমি আমার জন্য ছেলে খুঁজে পাচ্ছি না, which is very difficult। আমার এখন এই সঙ্গীত শিল্পী বিয়ের ব্যাপারে বলেন, সমস্যা হচ্ছে আমার জন্য ছেলে খুঁজে পাচ্ছি না। নিজে নিজে ছেলে খুঁজে প্রেম করা বেশ কঠিন কাজ, আর বিয়ে হওয়া গুরুত্বপূর্ণ না। এই মুহূর্তে একজন জীবন সঙ্গী দরকার, যে আমার বন্ধু হবে, আমাকে বুঝবে। আপনার বায়োডাটা পাঠাতে পারেন। আমি চাই যে গুড লুকিং, হ্যান্ডসাম হোক, পাশাপাশি তাকে দায়িত্বশীলও হতে হবে, মায়া থাকতে হবে অনেক। শেষে বলবো, পশু পাখির জন্য মায়া থাকতে হবে। মিলা বলেন, আমাদের জেনারেশন পরিবর্তন হয়েছে,
আমাদের মা বাবার সময় তারা এক রকমের সংসার করেছে, এখনকার জেনারেশন আরেকভাবে সংসার করে। এই রক তারকা আরও বলেন, যদি টাকা থাকে তাহলে আমার সব আছে। টাকা আয় করা গুরুত্বপূর্ণ, তবে টাকাওয়ালা জামাই চাই না। মিলার প্রথম একক অ্যালবাম ফেলে আসা প্রকাশ হয় 2006 সালে। এরপর 2008 সালে দ্বিতীয় একক অ্যালবাম ফুয়াদ আল মুক্তাদির ফিচারিং মিলা চ্যাপ্টার 2 প্রকাশ হয়। অ্যালবামটির সুরকার ও রচয়িতা সঙ্গীত পরিচালক ফুয়াদ। তারপর 2009 সালে ফুয়াদ ফিচারিং মিলা রিডিফাইন্ড প্রকাশ হয় এবং এই অ্যালবামটিরও সুরকার ও রচয়িতা ছিলেন সঙ্গীত পরিচালক ফুয়াদ। বাংলাদেশের একজন সঙ্গীত শিল্পী তাসবিয়া বিনতে শহীদ মিলা, যিনি মিলা নামে সবচেয়ে বেশি পরিচিত। চিটাগাং গ্রামার স্কুল থেকে মাধ্যমিক শেষ করেন তিনি। স্থানীয় বিয়ে ও গায়ে হলুদে গান পরিবেশনার মাধ্যমে তার সঙ্গীত জীবনের শুরু। ওই সময় মিলা পরিবারের সঙ্গে চট্টগ্রামে বসবাস করতেন। পরে তার বাবা ঢাকায় চলে আসেন, সাথে তিনিও চলে আসেন। বাবুরাম সাপুরে গানের মাধ্যমে দর্শক মাতিয়েছিলেন রক তারকা মিলা। চ্যানেল 52 বিনোদন ডেস্ক।